ভাবি, কি ব্যাপার, আপনি আমাকে ডেকে এনে দরজা বন্ধ করে দিল না কেন? কিছু ভয় পেয়ে? ভয় পাচ্ছ কেন? আমি তোমার সঙ্গে তেমন কিছুই করব না, শুধু একটু নাটক করব, তুমি শুধু দেখে যাওয়া। আর ভাবি কাকে বলছো? ভাবি রেগে। দেখুন, অতীতে যা হবার তা হয়েছে, এখন আপনি আমার ভাবি আর আমি আপনাকে সেই সম্মান শ্রদ্ধা দিয়ে কথা বলছি। প্লিজ আপনি অতীতের যা কিছু হয়েছে সেটা একটা দুর্ঘটনা মনে করে ভুলে যান প্লিজ, করুণ সুরে। তুই কি ভেবেছিস আমাকে কষ্ট দিয়ে তুই তোর অদিতির সঙ্গে সুখে থাকবি? সেটা আমি বেঁচে থাকতে হতে দিব না। ভাবি নিমিষেই তার রূপ পাল্টে। আমি আপনার কাছে হাত জোর করে ক্ষমা চাচ্ছি, প্লিজ অতীতে যা কিছু হয়েছে না কেন সেটাকে দুর্ঘটনা মনে করে ভুলে যান প্লিজ। অনুরোধ করে। তোকে ভালোবাসাটা কি আমার ভুল ছিল? ভালোবাসার দিকটা তো তুই আমাকে আগে দেখিস। যখন আমি তোকে পাগলের মতো ভালোবাসতে শুরু করলাম ঠিক তখনই আমাকে ছেড়েছিস। তুই যখন আমার সঙ্গে ব্রেকআপ করেছিস তখন তোর পাটা পর্যন্ত জড়িয়ে ধরে কান্না করে বলেছিলাম, আমাদের রিলেশনটা এভাবে ভেঙে দিও না প্লিজ। প্রয়োজনে তুমি যা বলবা আমি তাই করব, তবুও আমাকে ছেড়ে যেও না। আমি তোমাকে ছাড়া সত্যি মরে যাব, প্লিজ আমার কথাটা তো শুনো প্লিজ। সেদিন এভাবেই কান্না তোকে কথাগুলো বলছিলাম, কিন্তু আমার কান্নার আর্তনাদ তুই ন্যাকামি ভেবে উড়িয়ে দিয়েছিস। আমার কান্নার করার কোনো মূল্য তোর কাছে ছিল না। ব্রেকআপের পর আমার কাছে কেন জানি মনে হয়েছে তোকে ছাড়া আমি অচল। তোর কথা ভেবে খুব কষ্ট হতো। এর মধ্যে নিজেকে কয়েকবার শেষ করতেও গিয়েছিলাম, কিন্তু পরিবারের কথা ভেবে সাহসে আর কুলাইনি। ভাবি নিশ্চুপ। আমি তখন থেকেই মনের মধ্যেই তোর প্রতি রাগজিদ কাজ করত। আমার জীবনটা যে নরক বানিয়ে ফেলছে, আমি তাকে আমার থেকে তিনগুণ তার জীবনকে নরকে রূপান্তরিত করে দিব। ভাবি অহহ, তার মানে ভাইয়াকে আপনি ভালোবেসে বিয়ে করেননি? আমার উপর প্রতিশোধ নেওয়ার জন্যই ভাইয়াকে ফাঁসিয়ে বিয়ে করেছেন? কিছু রেগে। সেটাই ভাবতে পারিস। ভাবি ডেবিল মার্কা হাসি মুখে এনে বলে উঠল, আমি এখনই ভাইয়াকে এসব বলে দিব। দাঁড়ান, এই বলে দরজার কাছে যাব, এর মধ্যে ভাবি আমার পথ আটকিয়ে বলে উঠল, তোমার ভাইয়াকে এসব বলো না প্লিজ। ভাবি অনুরোধ করে বলল, ভাইয়াকে এসব না বললে আমাদের মাঝে আরও অশান্তি সৃষ্টি হবে। তার থেকে ভাইয়াকে একটু আগেই জানিয়ে দেই, তাহলে ঝামেলা চুকে যাবে। আমি না করেছি কিন্তু। ভাবি প্রচণ্ড রেগে। আমি বলবি? এই বলে ভাবিকে পাশ কাটিয়ে দরজা খুলতে যাব, এর মধ্যে ভাবি তার জামার কিছু অংশ কেটে আমাকে জড়িয়ে ধরে চিৎকার মেরে বলতে লাগল, কে কোথায় আছেন? প্লিজ আমাকে রনির হাত থেকে বাঁচান প্লিজ। ভাবি আমাকে জড়িয়ে। ভাবি এসব কি পাগলামি করছেন? ছাড়েন আমাকে। ভাবির কাছ থেকে নিজেকে ছাড়ানো বৃথা চেষ্টা করে। চুপচাপ শুধু দেখে যা আমি তোর কি হাল করি। ভাবি কানে ফিসফিস করে বলে আবারও চিৎকার মেরে বলতে লাগল, কে কোথাও আছো? প্লিজ আমাকে এই অসভ্য ছেলের হাত থেকে রক্ষা করো প্লিজ। ভাবি শয়তানি হাসি দিয়ে। ব্যাস নিমিষেই মা, বাবা ও আমার স্ত্রী অদিতি তারা এসে দরজা ধাক্কা দিতেই ভাবি আমাকে ছেড়ে দূরত্ব দরজা খুলে অভিনয় কান্না করে বাবা মার সামনে বলতে লাগল, বাবা আমি আপনার ছোট ছেলেকে অনেক ভালো ভেবেছিলাম, কিন্তু দেখুন আজ হঠাৎ আমার রুমে এসে আমার সঙ্গে কেমন অসভ্যতামি করেছে। ভাবি কান্না করে, বৌমা তুমি কান্না বন্ধ করো, ওর বিচার আমি ভালো করেই করব। বাবা অনেকটাই রেগে। বাবা ভাবি যা সব বলছে একটু বলতে আচমকা বাবা আমার গালে সজোরে কয়েকটা থাপ্পড় মেরে বলতে লাগল, চুপ কর বেয়াদব, আমি তোকে এই শিক্ষা দিয়েছি। এই বলে আরও কয়েকটা থাপ্পড় মেরে বাবা রাগে হন হন করে রুম ত্যাগ করল। এই দিকে আমি যেন বাকরুদ্ধ হয়ে তাদের দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছি। কি থেকে কি হয়ে গেল কিছুই বুঝতে পারছি না। নীলা ভাবির দিকে অসহায় দৃষ্টিতে তাকাতেই ও চোখ ইশারা করে বুঝাতে চাচ্ছিল এরকম আরও অনেক বিপদের মুখে আমাকে পড়তে হবে। তারপর মা এসে বলতে লাগল,
ছি ছি, আমার পেটের সন্তান হয়ে এই জঘন্য কাজটা কিভাবে করলি? হ্যাঁ, রেগে মা তুমি বিশ্বা। এ কথা বলতেই মা ও আমাকে থাপ্পড় মেরে বলতে লাগল, চুপ, আরেকটা কথা ও তুই বলবি না। আজ থেকে তুই আমার সন্তান না, আমি তোর মা না। আর কোনোদিন তোর এই মুখ থেকে মা ডাক শুনতে চাই না। মা এই বলে রুম ত্যাগ করল। বাকি থাকলো অতিথি, সে এসে কোনো কথা না বলেই সজোরে থাপ্পড় মেরে বলল, ছি, এই তোর আসল রূপ। তোর যখন এতই চাহিদা তখন আমাকে বললেই হতো, তোর সব চাহিদা আমি নিরাবরণ করতাম। বড় ভাবি সে তো অভিভাবক, আর তার সঙ্গেই তুই ছি। অদিতি রাগে ঘৃণায় বলে উঠল, অদিতি তুমিও আমাকে ভুল বুঝলে, অসহায় সুরে। চুপ, ওই নোংরা মুখে আমার নাম আর উচ্চারণ করবি না। খুব শীঘ্রই এই সম্পর্কের ইতি টানব। তোর মতো চরিত্রহীন স্বামীর সঙ্গে আমার পক্ষে থাকা সম্ভব না। আমি আজই আমাদের বাসায় চলে যাব। অদিতি এক রাশ ঘৃণা নিয়ে এসব বলে রুম ত্যাগ করল। তাদের এসব কথা শুনে চোখের কোণে খুব দূরত্বই জল এসে ভিড় করল। চোখের পলক নামানো মাত্রই হয়তো গাল বেয়ে বৃষ্টির মতো ঝরতে শুরু করবে। কিন্তু কথায় আছে না, ছেলেদের কান্না করতে নেই, তাতে নাকি তাদের বড্ড বেমানান লাগে। ব্যাস, চোখের কোণে জলটা মুছে রুম ত্যাগ করব এমন সময় ভাবি সামনে এসে ডেবিল মার্কা হাসি মুখে এনে বলে উঠল, কি কেমন দিল ভাবি? নিশ্চুপ হয়ে ফ্লোরে দিকে তাকিয়ে রইলাম, কিছু বলতে সাহস হল না। সবে তো তোর আর অদিতির মাঝে ফাটল ধরিয়ে দিল তোর এই আনন্দময় জীবনটাকে নরকে পরিণত করেই আমি ছাড়ব। ভাবি, আপনি নাকি আমাকে অনেক ভালোবাসতেন, এই তার নমুনা। আর নরকের কথা বলছেন, সে তো অলরেডি করেই ফেলছেন অসহায় দৃষ্টিতে। হ্যাঁ, আগে তোকে অনেক ভালোবাসতাম, এখন তার থেকে দ্বিগুণ ঘৃণা করি। এ বাড়িতে বউ হয়ে আসার আমার একটাই লক্ষ্য ছিল, কিভাবে তোর জীবনটাকে নরকে রূপান্তরিত করব। আজ যে ঘটনা ঘটিয়েছি তা দেখা মনে হই না অদিতি তোকে আর ভালোবাসবে। ভাবি শয়তানি হাসি হেসে, এবার তো আপনি শান্তি হয়েছেন। আমাকে পরিবারের সবার সামনে খারাপ বানিয়ে, এই বলে রাগে হনহন করে আমার রুমে চলে আসলাম। আপনরা হয়তো ভাবছেন ভাবি আমার সঙ্গে কেন এরকম জঘন্য নাটকটা করল, তাই তো চলুন তাহলে আমার পরিচয় পর্বসহ অতীতের ঘটনাটা বলি। আমি রনি হাসান, বাবা মার তৃতীয়তম সন্তান। আমাদের দুই ভাইয়েরই বড় ফারিয়া আপু, তার অনেক আগেই বিয়ে গেছে। বাবা আর রাকিব ভাইয়া, তারা দুজনেই ব্যাংকের ম্যানেজার পথে চাকরি করেন। এখন বাবা অবশ্য অবসরপ্রাপ্ত। রাকিব ভাইয়ের সঙ্গে তেমন একটা আমার মিলে না, যার দারুণ তার সঙ্গে কথাই বলা হই না। আপনারা হয়তো ভাবছেন ভাবির সঙ্গে আমার কি বা সম্পর্ক থাকতে পারে। সে টপিকটা ও পরিষ্কার করে দিচ্ছি, শুনুন তাহলে। যাকে ভাবি হিসাবে সম্বোধন করছি, সে আর অপরিচিত কেউ না, আমার প্রাক্তন প্রেমিকা নীলা, যার সঙ্গে 1 বছর প্রায় রিলেশন ছিল। সেটা অবশ্য বন্ধুদের চক্রে পড়ে বাজি ধরে নীলাকে প্রপোজাল করেছিলাম। প্রথম নীলা আমার প্রপোজালে রাজিই হতো না। বন্ধুরা এই নিয়ে অনেক হাসি তামাশা করত। তাদের উপর রাগ করেই নীলাকে নিত্যনতুনভাবে প্রপোজাল করতে লাগলাম। কিছুদিন পর নীলাও আমার প্রপোজালে রাজি হয়ে গেল। তারপর নীলার সঙ্গে কিছুদিন রিলেশন কন্টিনিউ করার পর ব্রেকআপ করে দিই। নীলা অনেক কান্নাকাটিও করেছিলে, বারবার বলতো রিলেশনটা আবার কন্টিনিউ করতে, কিন্তু আমি সেটা করিনি। তারপর লেখাপড়া সুবাদে ঢাকায় আসতে হতে হই। ব্যাস, আমি ঢাকায় থাকতেই ভাইয়া বিয়েটা করে ফেলেন। কিন্তু আমি জানতাম না যে ভাইয়ার স্ত্রী হিসাবে নীলাকে চয়েস করে ফেলছে। তো ঢাকা থেকে যখন বাড়িতে আসলাম তখন অধিক আগ্রহ নিয়ে ভাইয়ার স্ত্রীকে দেখতে গেলাম। নীলাকে দেখা মাত্রই আমার দুনিয়ায় ধারি নিমিষেই উলটপালট হয়ে গেল। আমি কাকে দেখছি? নীলাও আমাকে দেখে বলল,
আমাকে ভাবি হিসাবে আপনার পছন্দ হয়নি। নীলা রেগে। সেদিন নীলার কথার প্রতি উত্তরে কোনো কিছু না বলেই ভাইয়ার রুম ত্যাগ করেছিলাম। এরপর থেকে যতটুকু পেরেছি নীলা এর কাছ দূরে সরে থেকেছি। কিন্তু নীলা সবসময় সবার আড়ালে অতীতের কথা বলে আমাকে শাসিয়ে যেত। আমিও নীরব ও তার বলা কথাগুলো শুনে যেতাম। কয়েকদিন পর আমার প্রাইমারি স্কুলের শিক্ষকতার চাকরিটা ও কনফার্ম হয়ে গেল। এইদিকে নীলার মানসিক টর্চারটা কেমন যেন অসহ্যকর হয়ে যাচ্ছিল। ভেবে নিলাম দূরত্ব বিয়ে করলে হয়তো নীলা আমাকে রেহাই দেবে। যে ভাবা সেই কাজ। বাবা মাকে অদিতির কথাটা বলে দিল। তারাও কোনো অমত পোষণ করল না। পারিবারিকভাবেই সব নিয়ম কানুন মেনে অদিতিকে বিয়ে করে ফেললাম। বিয়ে করার কিছু দিন যেন ভালোই চলছিল। অদিতির সঙ্গে ও আমার ভালো খুনসুটি চলত। কিন্তু আমাদের মাঝে হঠাৎ নীলা কাল হয়ে দাঁড়াবে তা আমি কোনো দিনই কল্পনা করিনি। আর আজ যে ঘটনা ঘটল তা আপনারা দেখতেই পারলেন। চলুন এবার বর্তমান ফিরা যাক। রুমে এসে বসা মাত্রই রাকিব ভাইয়ার চিৎকার চেঁচামেচি শুনতে পেলাম। নিশ্চয়ই ভাবি ভাইয়াকে ভুলভাল বুঝিয়েছে, এর জন্য হয়তো রাগারাগি করছে। এসব কথা আনমনে ভেবে যাচ্ছি, আচমকাই ভাইয়া হাতে লাঠি নিয়ে আমার রুমে এসে কোনো কথা না শুনেই লাঠি দিয়ে মাথায় সজোরে একটা আঘাত করা মাত্রই মাথা ফেটে রক্ত ঝরতে লাগল। মাথাটা এক হাত দিয়ে চেপে ধরে ভাইয়াকে আঘাত করতে যাব, এর মধ্যে মাথা ঘুরে ফ্লোরে পড়ে গেলাম। জ্ঞান ফিরার পর নিজেকে হাসপাতালে আবিষ্কার করলাম। কিন্তু অবাক করার হচ্ছে, হাসপাতালের কেবিনে আমি একাই, পাশে কাউকে দেখতে পাচ্ছি না। তার মানে বাড়ি থেকে কেউ আসেনি। নিশ্চয়ই এসব ভাবতেই বাবা এসে বলল, এখন কেমন লাগছে বাবা? হ্যাঁ ভালো, তবে মাথাটা একটু ব্যথা করছে। আমি ডাহের কাছ থেকে মেডিসিনগুলো নিয়ে বাড়িতে এসে পড়িস, আমি চললাম বাবা। আচ্ছা ঠিক আছে। আমি বাবা বাড়িতে চলে গেল। তার কিছুক্ষণ পর ডাহের কাছ থেকে মাথা ব্যথা মেডিসিনগুলো নিয়ে আমিও বাড়িতে চলে আসলাম। দরজায় এসে দাঁড়াতেই অদিতি আমাকে দেখেই মুখ ফিরিয়ে রুমে চলে গেল। এই দৃশ্যটা দেখে কেন জানি কষ্ট হতে লাগল। কদিন আগের কথা, ফল কাটা চাকু নিয়ে অদিতির সঙ্গে দুষ্টুমি করতেই গিয়ে আমার হাতে একটু লেগে কেটে গেছিল। এতেই অদিতি ছোট বাচ্চাদের মতো কান্না করে। তার এরকম ভালোবাসা দেখে বুকের সঙ্গে খুব শক্ত করে জড়িয়ে ধরে বলছিলাম, এই পাগলি, এই সামান্য রক্ত দেখে কেউ কান্না করে? আমি আর কখনো হাতে চাকু নিয়ে এরকম দুষ্টুমি করবে না। এখন তো খাবারটাও নিজ হাতে খেতে পারবে না। অদিতি আদৌ কান্না করে? আমার নিজ হাতে খেতে না পারলে কি হবে? আমার বউ তো আমাকে খাইয়ে দিতে পারবে। যদি সে আমাকে খাইয়ে দিতে না চাই তো সমস্যা নাই, কদিন না হই না খাইয়ে থাকব। দুষ্টুমি করে বলাতেই অদিতি রেগে বলল, বেশি বকছ কেন? আমিই তো তোমাকে খাইয়ে দিব, এতে না করার করব কেন? অদিতি সেদিনকার অদিতি আর বর্তমানের অদিতির মাঝে দিন রাত তফাতে দেখছি। আজ আমার এরকম অবস্থা দেখে ও কোনো কেয়ার না করে রুমে চলে গেল। অদিতির নিমিষেই আমাকে এতটা ঘৃণা করবে তা কখনো আমি কল্পনা করিনি। তারপর নিজের রুমে গিয়ে লক্ষ্য করলাম অদিতি তার কাপড় চোপড় সুটকেসে ভর্তি করছে। এ দেখে দূরত্ব বললাম, তোমার এসব কাপড় চোপড় সুটকেসে ভর্তি করছো কেন? আমি কেন ভর্তি করছি বুঝতে পারছো না? অদিতি রেগে। অদিতি, তুমি যেটা ভেবে আমাকে ঘৃণা করতে শুরু করেছ তেমন কিছুই আমি করিনি। এসব নীলা ভাবির সাজানো নাটক। আমি এতটাও বোকা নই যে আপনি আমাকে যা বুঝাবেন তাই আমি বুঝব। তাছাড়া কোনো মেয়েই তার সম্মান নিয়ে এরকম জঘন্য কাজ করবে না। অদিতি, অদিতি, তুমি অন্তত আমাকে বিশ্বাস করো। ভাবি আমার কথা বলতেই অদিতি আমার কথা থামিয়ে বলল, চুপ, আর কোনো কথা আমি শুনতে চাই না। আপনার এই চেহারাটা দেখলেই এখন কেন জানি গা ঘিন ঘিন করে।
রাকিব ভাইয়া ভুল করেছে, শুধু একটা ভারী আপনার মাথায় মেরেছে, যদি মারতে মারতে আপনাকে মেরে ফেলতো তাহলেই ভালো হতো। আপনার মতো নিচু মন মানসিকতার অমানুষগুলোকে মেরে ফেলাই উচিত। অদিতি, আজ নিজের কানকে কেন জানি বিশ্বাস হচ্ছে না। অদিতি আমার মৃত্যু কামনা করছে, কথাটা ভাবতেই বুকের বা পাশে দুমড়ে মুচড়ে উঠছে। চোখের কোণের পানি মুছে বললাম, আজ একটা দুর্ঘটনার জন্য আমার মৃত্যু কামনা করছ? এই তোমার ভালোবাসা? আমি নিশ্চুপ। অদিতি, অদিতি, যাই হক না কেন তুমি অন্তত আমাকে অবিশ্বাস করো না। আমি সত্যি ভাবির সঙ্গে কোনো অসভ্যতামি করেনি, উনি আমার নামে মিথ্যা অপবাদ দিয়েছে। অদিতিকে আলতো জড়িয়ে ধরে। অদিতিকে আলতো জড়িয়ে ধরাতে কিছুক্ষণ পর কি যেন ভেবে আমাকে ধাক্কা মেরে সরিয়ে দিয়ে বলল, অনুগ্রহ করে আপনার এই অপবিত্র হাতে আমাকে স্পর্শ করবেন না প্লিজ। গা ঘিন ঘিন করে। অদিতি, অদিতির কথা শুনে ছলছল চোখে তার দিকে একদৃষ্টিতে তাকিয়ে রইলাম। মুহূর্তে মধ্যে অদিতি এতটা পাল্টে গেছে, এই দিকে দাঁড়িয়ে থাকতে পারছি না, মাথার ব্যথা ও বেড়েই চলছে। কোনো উপায় না, সোফায় বসে পড়লাম। অদিতি সুটকেস নিয়ে তার মতো চলে যেতে লাগলো, তার পিছন দিক থেকেই বললাম, তুমি না আমার কাছে প্রতিজ্ঞা করেছিলে আমার সুসময় হক কিংবা দুঃসময় কখনো আমাকে ছেড়ে চলে যাবে না। আজ কেন তার ওয়াদা খেলাফ করছ? আমি। অদিতি এ কথা শুনে সুটকেস নিয়ে আবার ফিরে আসল উপর দিকে। বাবা ঠিক সময়ে যদি না আসতো তাহলে আজ শয়তানটাকে মেরাই ফেলতাম। রাকিব, না থাক, মারামারি করার কোনো দরকার নেই, যা হবার তা হয়েছেই। নীলা, ওর কত বড় সাহস, ও তোমার দিকে বাজে নজরে তাকাই? হ্যাঁ, আমি থাকতে কি সেটা হতে দিব? তার চোখটাই আমি তুলে নিব না। রাকিব, তুমি শান্ত হও প্লিজ, অনেক রাগারাগি হয়েছে। আর না। নীলা রাকিবের এরকম ধারা রাগ দেখে অনেকটাই ঘামড়ে গেছে, সে হয়তো এমন কিছু ঘটবে তা আশা করেনি। দিনটা অনেক বাজেভাবেই কেটে গেল। রাতে ঘুমানোর সময় অদিতি কম্বল আর বালিশ নিয়ে রুম ত্যাগ করবে, ঠিক তখনই বললাম, কম্বল আর বালিশ নিয়ে কোথায় যাচ্ছ? আমি জাহান্নামে যাচ্ছি। অদিতি রাগ করে। অদিতির আচরণে বুঝতে আর বাকি রইল না, সে আমাকে রীতিমতো অবহেলা করছে। আমিও অদিতিকে আটকালাম না। পাশের রুমেই তো থাকবে, চলে আর যাবে না। এখন হয়তো আমার উপর রাগ করে আছে দেখে পাশের রুমে থাকতে যাচ্ছে। কিছু পর সব আগের মতো স্বাভাবিক হবে নিশ্চয়ই। এসব ভেবে অদিতিকে আটকালাম না। সকালে ঘুম থেকে ফ্রেশ হয়ে স্কুলে চলে গেলাম ক্লাস নিতে। কিছু ছাত্রছাত্রী ইতিমধ্যে আমাকে নিয়ে সমালোচনা শুরু ফেলছে। ক্লাসে যখন প্রবেশ করব এমন সময় দুর্জয় এসে বলল, স্যার, আপনার নামে যে কথাগুলো পুরো এলাকায় ছড়িয়ে পড়ছে সেটা কি সত্যি স্যার? দুর্জয়, কোনো কথা পুরো এলাকা জুড়ে ছড়িয়ে পড়ছে? আমি, ওই তো আপনি আর আপনার ভাবি। দুর্জয় এ কথা উচ্চারণ করার আগেই তার কথা থামিয়ে বললাম, চুপ করো বেয়াদব ছেলে, আর আরেকটি কথাও বলবে না। ক্লাসে যাও বলছি। রেগে। স্যার, আপনি হয়তো আমাকে ধমক দিয়ে সত্যিটা ধামাচাপা দিতে পারবেন, কিন্তু এলাকার আরও অনেক লোকেই আছে, তারা কিন্তু আপনাকে ছেড়ে কথা বলবে না। দুর্জয় এই বলে ক্লাসে চলে গেল। এইদিকে দুর্জয়ের কথা শুনে গলা কেমন জানি শুকিয়ে গেল। যদি পুরো এলাকায় জানাজানি হয়ে যায় তাহলে তো সমাজে কেউ আমাকে আগের মতো সম্মান করবে না, উল্টো সমালোচনার দোকান খুলবে। এসব ভেবে কোনোরকম ক্লাসটা করিয়ে দূরত্ব স্কুল থেকে কদিনের জন্য ছুটির আবেদন লিখে রেখে চলে আসলাম। এখন রাস্তায় বের হলেই বন্ধুদের নজরে পড়লেই তারা আমাকে নিয়ে হাসি তামাশা শুরু করে দেই। তাদের নানান রকমের কথার জন্য আমাকে বেশ অপমানিত হতে হই। এর জন্য তাদের সঙ্গে আড্ডা দেওয়াই বাদ করে ফেলছি। বাড়িতে থাকব সেটাও শান্তি নেই।
অদিতির সঙ্গে কথা বললেই ঝগড়া লেগে যায়। সেদিনকার ঘটনার জন্য বাবা মা ও কেমন পাল্টে গেছে, আমার সঙ্গে প্রায় কথা বলাই বন্ধ করে ফেলছে। আগ বাড়িয়ে কথা বললেও তারা আমার সঙ্গে কথা বলতে ইচ্ছুক না। তাদের আচরণে সেটা বুঝতে পেতাম। এভাবেই কিছুদিন কেটে গেল, কিন্তু বাড়িতে কেউ আমার সঙ্গে সেই আগের মতোই আচরণ করছে না। বাবা মা যদিও কথা বলে, কিন্তু আগের মতো না। নীলা ভাবি ও এখন বাড়াবাড়ি করে না, হয়তো তার পরিশোধ নেওয়া শেষ। পরিবার থেকে শুরু করে বন্ধুবান্ধব সকলদের কাছ থেকে আমাকে আলাদা করতে পারেছে দেখে। শুধুমাত্র একটা অপবাদের জন্য আজ পরিবার এবং সমাজের দুইটার কাছে ঘৃণিত ব্যক্তি হয়ে গেলাম। 2 সপ্তাহ পর সকালে ঘুম থেকে উঠে ড্রয়িং রুমে এসে লক্ষ্য করলাম বাড়িতে অনেক ডেকোরেশন এবং লাইটিং লাগাচ্ছে, আর সেটা কোনো উপলক্ষে আয়োজন করছে তা আমার অজানা। বাড়িতে যেহেতু কেউ আমার সঙ্গে কথা বলে না, আমি তাদের সঙ্গে আগ বাড়িয়ে কথা বলি না। কিন্তু অদিতি সঙ্গে কথা বললেই ও আমার কোনো কথার উত্তর দেই না। প্রথমে ভেবেছিলাম কিছুদিন পর অদিতি আবার আগের মতো স্বাভাবিক হয়ে যাবে, কিন্তু সেদিনের ঘটনার পর থেকেই আমাকে এড়িয়ে চলে, কথা বলে না। তারপর ও আজ আগ বাড়িয়ে অদিতিকে জিজ্ঞেস করলাম, বাড়িতে কার জন্য অনুষ্ঠান করা হচ্ছে? আমি নিশ্চুপ। অদিতি আমার কথা শুনে ও না শোনার ভান করে চলে গেল। অদিতি এরকম অবহেলা দেখে একটু কষ্টই পেলাম। আজ এতদিন পর অদিতির সঙ্গে কথা বলছি, তারপর ও আমার সঙ্গে কথা বলতে ইচ্ছুক না। রুমে এসে ফ্রেশ হয়ে স্কুলের উদ্দেশ্য রওনা দিব, এমন সময় অদিতি কি জানি খুঁজতে রুমে আসলো। এই সুযোগে একটু দুষ্টমি করে অদিতিকে আলতো করে জড়িয়ে ধরে বললাম, অদিতি আর কতদিন আমার সঙ্গে কথা না বলে থাকবে বলো তো? আমি অদিতি কি যেন ভেবে আমাকে এত জোরে ধাক্কা মেরে নিজেকে ছাড়িয়ে নিল। এইদিকে তার ধাক্কা খেয়ে দেয়ালের সঙ্গে মাথাটা একটু লেগে গেল, যার দারুণ আগের ক্ষত জায়গায় আবার পুনরায় আঘাত লাগাতে রক্ত ঝরতে লাগল। অদিতি আমার মাথার রক্ত ঝরা দেখে অনুশোচনায় আমার কাছে এসে বলল, সরি, আমি আসলে বুঝতে পারিনি যে তোমার এভাবে লেগে যাবে। অদিতি অনুশোচনায় বলল। নিশ্চুপ। আমি আচ্ছা, আমি তোমার মাথায় ব্যান্ডেজ করে দিচ্ছি। অদিতি এই বলে দূরত্ব ব্যান্ডেজ আর সেভলন নিয়ে এসে যেই আমার মাথায় লাগাবে, ঠিক তখনই তার ব্যান্ডেজ আর সেভলন ফ্লোরে ফেলে দিয়ে বললাম, তোর মতো স্ত্রীর আমার দরকার নেই। এতদিন তোর অনেক অবহেলা সহ্য করেছি, আর না। এই বলে শার্টের হাতা দিয়ে মাথার রক্তগুলো মুছে নিয়ে স্কুলে ক্লাস নিতে চলে আসলাম। উপর দিকে অদিতি একদৃষ্টিতে শুধু আমার দিকে তাকিয়েছিল। তার বলার মতো হয়তো কোনো ভাষা ছিল না। স্কুলে আসেও কেন জানি লেকচারে মন বসাতে পারছি না। সব কিছুতেই কেমন জানি গুলিয়ে ফেলছি। আমার এরকম অবস্থা দেখে ছাত্রছাত্রীরা জিজ্ঞেস করল, স্যার, আপনার কি মন খারাপ? কই না তো, হাসি মুখে। এর মধ্যে রবিউল বলে উঠল, স্যার, আপনি কিন্তু মিথ্যা কথা বলছেন। যেদিন আপনার মন খারাপ থাকে সেদিনই লেকচারে একটু সমস্যা হই, সেটা কিন্তু আমরা সবাই জানি। রবিউল: হ্যাঁ, সত্যিই বলতে আজ আমার মনটা ভীষণ খারাপ, কিন্তু এই টপিক নিয়ে তো ক্লাসের সময় ফাঁকি দেওয়া যাবে না। সামনে তোমাদের বর্ষমধ্য পরীক্ষা আসতে চলেছে, সেদিকে খেয়াল রাখতে হবে, বুঝতে পারছ? আমি জি স্যার। সকল ছাত্রছাত্রী একসঙ্গে। এখন লেকচারে মনোযোগ দাও। আমি প্রতিদিনকার মতো আজও স্কুল ছুটির সময় মোরাদ মামার দোকানে চা খেতে যায়, তো আজও বেঞ্চে বসে চা খাচ্ছিলাম। হঠাৎ শফিক গাড়ে চপাট মেরে বলল, দোস্ত, কি খবর? শফিক কলেজ লাইফের বন্ধু। হ্যাঁ, ভালো। এই বলে চা খেতে মনোযোগ দিল। এলাকায় এসে তোর নামে যা শুনলাম তাতে কিন্তু আমি এসব বিশ্বাস করিনি, কিন্তু নীলার সঙ্গে তোর যেহেতু আগেই সম্পর্ক ছিল, সেদিকে থেকে বিবেচনা করে দেখলে তোদের মাঝে কোনো অঘটন অবশ্যই ঘটেছে। শফিক একটু খুঁজা মেরে বলল।
শফিকের এরকম খুঁজা মারা কথা শুনে চাটা কেমন জানি গলায় আটকে গেল। ব্যাস, তারপর চায়ের টাকা দূরত্ব দিয়ে ওখান থেকে চলে আসতে যাব এমন সময় শফিক পিছন দিক থেকে বলে উঠল, কিরে চলে যাচ্ছিস কেন? তোর ভাবির সঙ্গে কি অঘটন ঘটিয়েছিস সেটা তো বলে যা। শফিক ডেবিল মার্কা হাসি মুখে এনে শফিকের কথায় নিমিষেই রাগ উঠে গেল। মন চাচ্ছিল তাকে গিয়ে উড়াধুরা কয়েক লাগিয়ে দেই, কিন্তু এসব করলে হয়তো সমাজের লোকজনেরা আমাকে খারাপ ভাববে। তাছাড়া আমি একজন শিক্ষক, আমাকে এসব মারামারি একদমই মানায় না। শফিক আজ খুঁজা মেরে কথা বলার সুযোগ পেয়েছে দেখে খুঁজা মারছে, তার কথাই ভ্রক্ষেপ না দেওয়াই শ্রেয়। এসব ভেবে নিজের রাগ নিজের মধ্যেই চেপে রাখলাম। তারপর বাসায় লক্ষ্য করলাম ইতিমধ্যে অনুষ্ঠান শুরু হয়ে গেছে। একটা বিষয় আমাকে কেন জানি ভাবাতে শুরু করল, বাসায় অনুষ্ঠান করছে অথচ আমাকে কিছুই জানায়নি। কোনো উপলক্ষে আয়োজন করছে সেটাও অজানা। বাসায় বেশ আত্মীয় স্বজনের আনাগোনা আছে দেখছি। বাবা মা তারাও নতুন পোশাক পরিধান করেছে এবং অদিতির বাবা মা ও তার বোন আরোহী সহ পরিবারে আসছে। দূর থেকে তাদের এসব দৃশ্য দেখে কাউকে কোনো কিছু না বলে নিজের রুমে এসে লক্ষ্য করলাম অদিতি ও সাজুগুজু করছে। এবার বুঝতে পারলাম আমাকে ছাড়াই এই অনুষ্ঠান করছে, তার মানে আমাকে রীতিমতো অবহেলা হচ্ছে। সেদিকে ভ্রুক্ষেপ না দিয়ে ফ্রেশ হতে গেলাম। ফ্রেশ হয়ে এসে অদিতিকে খাবার রেডি করতে বলবো, এমন সময় অদিতি আমাকে পাশ কাটিয়ে চলে গেল। অদিতির এরকম আচরণে আমার খুব খারাপ লাগত। আমি যখনই রুমে থাকি তখনই অদিতি রুমে থাকতে কেমন জানি আনইজি ফিল করে। তাকে দেখেই সেটা বুঝতে পারতাম। আমার গুরুত্ব তার কাছে নাই বলেই চলে। নীলা ভাবি আমার জীবনটাকে যে সত্যি নরক বানিয়ে দিবে তা কখনো ভাবিনি। ক্ষুর্ধাত অবস্থায় এসব ভাবছি, হঠাৎ অদিতির ছোট বোন আরোহী এসে আনন্দ সহিত বলে উঠল, ভাইয়া কেমন আছেন? কতদিন পর আপনাকে দেখলাম। আরোহী আনন্দিত হয়ে, আরোহী যে কেমন আছো তুমি? হেসে, হ্যাঁ ভালো, তবে আপনি কিন্তু আগের তুলনায় একটু বদলে গেছেন। আরোহী, আমি আগের মতোই আছি, একটুও বদলায়নি। আমি বললেই হলো, আগে তো আপুকে নিয়ে প্রায় আমাদের বাসায় ঘুরতে যেতেন, কিন্তু এখন যান না কেন? আরোহী আচমকাই প্রশ্ন করে। এই রে, আরোহী কিছু বুঝতে পারল নাকি? না, এ বিষয়ে তাকে কিছু বুঝতে দেওয়া যাবে না, এড়িয়ে যেতে হবে। আরোহী, তোমার ইন্টারমিডিয়েট পরীক্ষা প্রস্তুতি কেমন চলছে? আরোহীর কথা গিয়ে এড়িয়ে, হ্যাঁ সব ঠিকই ঠাক, ভালোই চলছে। আরোহী, দেখো আবার যেন কোনো সালমান খানের প্রেমে ট্রেমে পড়ো না, তখন কিন্তু পরীক্ষায় বড় মাপের মিষ্টি পাবে। হেসে, ভাইয়া এসব কথা বললে কিন্তু আপনার সঙ্গে কথাই বলবো না। আরোহী লজ্জা পেয়ে চলে যেতে ধরল দেখে আরোহীর হাত ধরে বললাম, আরে লজ্জা পেয়ে চলে যাচ্ছ কেন? আমি তো তোমার সঙ্গে একটু ফান করলাম, বসো প্লিজ। আরোহীর হাত ধরে হঠাৎ অদিতি রুমে এসে আরোহীকে হাত ধরাই অবস্থায় দেখে রাগান্বিত সুরে বলে উঠল, বাহ, শেষে কিনা আমার বোনের সঙ্গেই অসভ্যতামি শুরু করে ফেলছ। অদিতি, হঠাৎ অদিতির এরকম ধারা কথা শুনে আকাশ ভেঙে যেন আমার মাথায় পড়ল। অদিতি আমাকে নিশ্চয়ই আবার ভুল ভাবছে। এর মধ্যে আরোহী তার আপুকে বলল, আপু তুমি এসব কাকে কি বলছো? কিছুই তো বুঝতে পারছি না। আরোহী ভ্যাবাচেকা খেয়ে, তোর বুঝা লাগবে না, মা তোকে খুঁজছে, তুই নিচে যা। অদিতি রেগে, আপু তুমি আমার সঙ্গে রেগে কথা বলছো কেন? আমি তো মাকে বলেই ভাইয়ার সঙ্গে দেখাতে করতে আসলাম। আরোহী ভ্যাবাচেকা খেয়ে, তোকে যেতে বলছি, তুই যা। অদিতি আর ভীষণ রেগে আরোহী তার আপুর রাগ দেখে কোনো কিছু না বলে রুম ত্যাগ করল। আরোহীর চলে যাবার পর বললাম, এইটা কি হলো? অবাক হয়ে, কই কি হলো অদিতি? তুমি আরোহীর সঙ্গে বাজে বিহেভ করলে কেন? আমি বাহ, আমার বোনের জন্য দরদ যেন ভালোই উথলায় পড়ছে। অদিতি,
দরদ মানে তুমি আমাকে কি বুঝাতে চাচ্ছ? আমি আরোহীর হাত তখন ধরে রেখেছিলে কেন? নিশ্চয়ই মনে কোনো বাজে মতলব ছিল। তোমার তো আবার চরিত্রের ঠিক নেই। যে নিজের ভাবির সঙ্গে নোংরামি করতে তার আত্মসম্মানে বাজে না। আরোহী তো শার্লিকা মাত্র। আল্লাহ সহায় ছিল বলে আরোহীর কোনো অঘটন ঘটে যাওয়ার আগেই এসেছিলাম, নয়তো আজ আরেক দুর্ঘটনার সম্মুখীন হতে তো। অদিতি সন্দেহবশত বলে উঠল। অদিতি, বেশি হয়ে যাচ্ছে কিন্তু। তুমি বারবার আমার চরিত্র নিয়ে কথা বলতে পারো না। আরোহীর দিকে কোনো প্রকার বাজে নজরে আমি তাকাইনি, চিৎকার মেরে। চোর কখনো চুরি করে বাগানের মালিককে বলবে না যে আমি চুরি করেছি। সে তার কুকর্মের কথা প্রকাশ না করে গোপনই রাখবে। অদিতি, অদিতি, এবার থামো প্লিজ। রেগে সত্যি কথা বলছি তো, এর জন্য গায়ে কথাগুলো কাটার মতো বিনছে, তাই তো। অদিতি, বেশ। অদিতির সঙ্গে এক দুই কথায় ঝগড়া লেগে যাই, ফলে রাগান্বিত হয়ে ঠাসস করে তার গালে সজোরে থাপ্পড় মেরে দিল। অদিতি থাপ্পড় খেয়ে ছলছল চোখে তাকিয়ে বলল, এই থাপ্পড়টাই বাকি ছিল? এতদিন ভেবেছিলাম তোমার শুধু চরিত্রটাই বিগড়ে গেছে। এখন তো দেখছি চরিত্রের সঙ্গে আরও অনেক কিছু পরিবর্তন হয়েছে। আমি তো এরকম চরিত্রহীন স্বামী সঙ্গে একই ছাদের নিচে থাকব না। অদিতি কান্না করে। অদিতিকে রাগের ঘোরে থাপ্পড় মেরে এখন নিজের কাছেই খারাপ লাগা কাজ করছে তো বললাম, দেখো অদিতি, তোমাকে আমি এমনি থাপ্পড়টা মারিনি। আরোহী আমার ছোট বোনের মতো, তার সঙ্গেই তুমি আমাকে কিসব আবুল তাবুল বকছ। এই অপবাদটা আমার কাছে সহ্য করার মতো ছিল না, তাই বলতেই চেয়েও থেমে গেলাম। অনেক হয়েছে আর না, এবার একটা বিচ্ছেদ করা দরকার। এই সম্পর্ক আর আমার পক্ষে টিকিয়ে রাখা সম্ভব না। অদিতি তার চোখের পানি মুছে বলে উঠল। অদিতির বিচ্ছেদ হবার কথা শুনে বুকে কেন জানি দুমড়ে মুচড়ে উঠল। নিজেকে সংযত রেখে বললাম, এই তুমি পাগল হয়ে গেছ? সম্পর্ক টিকিয়ে রাখা সম্ভব না মানে? কিসব আবুল তাবুল বকছ? কাপা কাপা গলায় অদিতি কোনো কিছু না বলেই তার সব কাপড় চুপড় সুটকেস ভর্তি করে চলে যেতে লাগল। তাকে বাধা দেওয়ার পর ও আমার কোনো কথা না শুনেই ড্রয়িং রুমে এসে তার বাবা মা ও তার বোন আরোহী ছিল, তাদের নিয়ে অদিতি চলে গেল। বাড়ি ভরতি মেহমানের সামনে এত অনুরোধ করে আটকানোর চেষ্টা করলাম, তারপরও অদিতি আমাকে ছেড়ে চলে গেল। মেহমানরা শুধু নীরব দর্শকের মতো আমাদের কাণ্ড দেখে যাচ্ছিল। অনেকটাই অপমানিত প্লাস কষ্ট পেয়েছিলাম। অদিতি মেহমানদের সামনে আমাকে ছোট করে তার সিদ্ধান্ত মতোই চলে গেল। দূর থেকে নীলা ভাবি আমাদের এসব দৃশ্য দেখে প্রাপ্তির হাসি হাসল। নীলা ভাবির দিকে করুণ দৃষ্টিতে এক পলক তাকিয়ে সোফায় বসে পড়লাম। নীলা ভাবি এসে সবার সামনেই বলতে লাগল, চরিত্র খারাপ হলে নিজের বউ ও তাকে ফেলে চলে যায়। আর থাকবেই বা কেন? এরকম অমানুষদের ছুঁড়ে ফেলে যাওয়াই শ্রেয়। যে নিজের ভাবির সম্মানে আঘাত করে তার এমনই হওয়া উচিত। নীলা ভাবি শয়তানি মুছকি হাসি হেসে আজ নীলাকে ভাবি বলে সম্বোধন করতে নিজের কাছেই কেমন জানি লাগছে। অতীতে যা হবার সব তো ভুলে গিয়েই তাকে মন থেকেই সম্মান শ্রদ্ধা দিয়ে ভাবি বলে সম্বোধন করেছিলাম। কিন্তু সে তার প্রতিশোধ নিতে আমার জীবনটাকে আজ সত্যিই নরক বানিয়ে দিল। আর এখন সকলের সামনে আমাকে ছোট করার জন্য আরও খোঁজা মেরে কথা বলছে। এবার তার কথাতে নিশ্চুপ থাকা যাবে না, উত্তর দেওয়া উচিত। তাই সবার সামনে নীলা ভাবির উদ্দেশ্য করে বললাম, আজ এত কিছুর পরও আপনাকে ভাবি বলেই সম্বোধন করতে আমার নিজের আত্মসম্মানে বাজছে কেন বলতে পারেন? আমি নিশ্চুপ। নীলা ভাবি, আপনার জন্যই আমাদের স্বামী স্ত্রীর সম্পর্কের মাঝে ফাটলটা ধরেছে। সেদিন তো চিৎকার চেঁচামেচি করে আমার নামে অপবাদ ঠিকই ধরিয়ে দিল না, কিন্তু সত্যিটা তো উপরওয়ালা একজন জানেনই, তিনি একদিন সঠিক বিচারটাই করবে।
আপনি আমার জীবন নরক বানিয়ে দিয়েছেন ঠিকই, কিন্তু এর জন্য একদিন আপনি আফসোস করবেন, এ বলে নিজের রুমে চলে আসলাম। নীলা ও কি বললে কিছুই তো বুঝতে পারলাম না। রাকিব জিজ্ঞাসা দৃষ্টিতে। মানে ও পাগল হয়ে গেছে? অদিতি ওকে ছেড়ে চলে গেছে তো এর জন্য উল্টো পাল্টা বকছে? নীলা মিথ্যা বলে বিষয়টাকে নিমিষেই ধামাচাপা দিয়ে ফেলল। আচ্ছা চলো এবার তাহলে আমাদের বিয়ে প্রথম বার্ষিকের কেকটা কাটি। রাকিব। হ্যাঁ তাই চলো। নীলা। উপর দিকে। অদিতি মা তুই কি কাজটা ঠিক করলি? জামাইকে বাড়ি ভরতি মেহমানের সামনে অপমানিত করে ছেড়ে চলেই আসলি, আবার তো তার কাছেই তোকে যেতে হবে। অদিতির মা। মা আমি ওই চরিত্রহীন লম্পটার কাছে আর যাবই না। অদিতি কান্না করে। মারে যা কিছু হয়েছে না কেন সেটা একটা দুর্ঘটনা মনে করে ভুলে যা, এবং জামাই নিয়ে আবার সংসারটাকে গুছিয়ে নে। অদিতি মা। না মা, ওর সঙ্গে সংসার করার কোনো ইচ্ছাই আমার নেই। আমি ওকে মন থেকেই অনেক ঘৃণা করি। তাহলে সংসার করব কিভাবে? মা তুমি হয়তো জানো নাহর চরিত্র নিয়ে রোজ কারো না কারো কাছে আমাকে কথা শুনতে হই, আমি শুধু তাদের কথাগুলো নীরবে হজম করে যায়। তাদের কথার প্রতি উত্তরে বলার মতো ভাষাই আমার থাকে না। তাহলে সেই মানুষটার সঙ্গে কেমনে একই ছাদের নিচে থাকতাম তুমিই বলো? অদিতি কান্না করে। নিশ্চুপ। অদিতি মা। অদিতি কথায় তার মা নিশ্চুপ হয়ে গেলেন। এখন তার মেয়েকে বুঝানোর মতো ভাষা তার জানে নেই। এর মধ্যে অদিতির বাবা আকবর হোসেন এসে লক্ষ্য করল তার মেয়ে কান্না করছে ও তার স্ত্রী চুপ করে আছে। এ দেখে আকবর হোসেন তার মেয়ের উদ্দেশ্য বলে উঠলেন, অদিতি মা কান্না করছিস কেন? অদিতির বাবা। বেশ। তারপর অদিতি তার বাবাকে অতীতের ঘটনাগুলো বিস্তারিত বলে ফেলল। আকবর হোসেন তার মেয়ে কাছে জামাইয়ের এসব কুরকম কথা শুনে ভীষণ রেগে গিয়ে বলল, শুনো অদিতির মা, আমার মেয়ে আমার বাড়িতেই থাকবে, আর ওই চরিত্রহীন জামাইকেও একটু শিক্ষা দিতে হবে। তার নই মান সম্মান নেই, কিন্তু আমাদের ঠিকই আছে। সে অদিতিকে নিতে আসলেই যে তার কাছে মেয়ে দিতে হবে এমনটা কিন্তু না। অদিতির বাবা ভীষণ রেগে বলল, তাহলে কি অদিতি ওখানে আর যাবে না? অদিতির মা। অদিতি যদি যেতে চাই তবেই তাকে যেতে দিব, এর আগে না। অদিতির বাবা। এভাবেই দুই পরিবারের কথা চলতে লাগল। অদিতি চলে যাবার পর প্রথমে আমার খাওয়া দাওয়ার সমস্যা হতে লাগল। বাড়িতে এমন কেউ ছিল না যে আমাকে রান্না করে খাওয়াবে। অদিতি আমাকে এড়িয়ে চলেও খাবারটা প্রায় ঠিকই রেডি করে দিত। আজ প্রায় এক সপ্তাহে কেটে গেল, অদিতির সঙ্গে আমার যোগাযোগই নেই বলে চলে। অনেকবারেই কল দিয়েছি কিন্তু তার সিমটা প্রতিবারেই বন্ধ দেখেই। হয়তো আমার কারণেই সিমটা বন্ধ করে রেখেছে। আমার এমন করুণ অবস্থা দেখে নীলা ভাবি প্রাপ্তির হাসি হেসে যায়। প্রতিনিয়ত বাবা মাও তারা কেমন জানি বড় ভাইয়ার কথার মতোই চলছে। আমার দিকে তাদের কোনো ভ্রুক্ষেপই নেই। খুব বাজেভাবেই দিনকাল কাটতে লাগল। এভাবেই কেটে গেল এক মাস। অদিতির সঙ্গে এখনো কোনো যোগাযোগ নেই বলে চলে। এইদিকে হোটেল থেকে খাবার খেতে খেতে একদম অতিষ্ঠ হয়ে গেলাম এবং অদিতিকে বাড়িতে ফিরিয়ে আনার সিদ্ধান্তই উপনীত হলাম। যে ভাবা সেই কাজ। অদিতির বাসার দরজায় গিয়ে কয়েকবার কলিং বেল বাজাতেই অদিতির মা মানে শাশুড়ি মা এসে দরজা খুলে বলল, কে? অদিতির মা। কেমন আছেন মা? আমি। হ্যাঁ ভালো, ভিতরে আসো। মন ভার করে। আজ অদিতির মার আচরণে কেমন জানি খারাপ লাগতে শুরু করল। আগে তো তাদের বাসায় আসলে অনেক আনন্দ সহিত বলতো, বাবা কেমন আছো, ভিতরে আসো, কিন্তু আজ আগের মতো বিনিময় করছে না। কেমন জানি আমার প্রতি মন ভার করে কথা বলল। কিছুক্ষণ নীরবতা থাকার পর আগ বাড়িয়ে বললাম, মা অদিতি কোথায়? আমি। ওর রুমেই আছে। অদিতি মা এই বলে পাশ কাটিয়ে চলে গেল।
শাশুড়ি মার আচরণে বুঝতে পারলাম তারা আমার উপর বিরক্ত। নিজেই নিজের কাছে কেন জানি ছোট বলে মনে হতে লাগল। নিজেকে সংযত রেখে অদিতির রুমে গিয়ে লক্ষ্য করলাম আরোহী আর অদিতি ফোনে কি জানি ঘাঁটছে। দরজার কাছে গিয়ে বললাম, আপনারা কেমন আছেন? একটু ফাজলামো করে। কথা শুনে অদিতি আমার দিকে এক পলক তাকিয়ে আবার ফোন ঘাঁটতে ব্যস্ত হয়ে পড়ল। তার পাশ থেকে আরোহী আমার প্রশ্নের জবাব দিল, হ্যাঁ ভাইয়া, আমরা সবাই ভালোই আছি, আপনি ভালো আছেন? আরোহী, হ্যাঁ আমিও ভালো আছি, এই বলে তাদের রুমে প্রবেশ করলাম এবং সোফায় গিয়ে বসলাম। এর মধ্যে হঠাৎ অদিতি আমাকে উদ্দেশ্য করে বলে উঠল, এই আপনাকে রুমে প্রবেশ করার পারমিশন কে দিয়েছে? অদিতি, আপু তোমার কি মাথা খারাপ হয়েছে? ভাইয়া আমাদের রুম আসবে, তা আবার অনুমতি লাগবে কেন? আরোহী অবাক হয়ে। অদিতির কথা শুনে নিজের আত্মসম্মানে কেমন জানি আঘাত করল। তারপর মুখে একটা মিথ্যা হাসি এনে আরোহীকে বললাম, আরোহী তুমি কথাটাকে সিরিয়াসলি নিচ্ছ কেন? তোমার আপু তো আমার সঙ্গে ফান করছে, এ বিষয়টাকে ধামাচাপা দিয়ে। সরি, আমি আপনার সঙ্গে কোনো ফান করছি না। আর হ্যাঁ, আপনি প্লিজ আমাদের এখান থেকে চলে যান। অদিতি, আরোহীর সামনে অদিতি আমাকে ছোট করে কথা বলছে তা শুনে নিজের আত্মসম্মানে খুব লাগছিল দেখে আরোহীকে বললাম, আরোহী তুমি যদি কিছু মনে না করো তাহলে তোমার আপুর সঙ্গে আমার পার্সোনাল কথা ছিল। আমি, হ্যাঁ অবশ্যই, আপনারা কথা বলেন, আমি যাচ্ছি। আরোহী এই বলে চলে যাচ্ছিল দেখে অদিতি বলল, আরোহী কোথাও যাবে না। আরোহী তুই এখানে বসো। অদিতি রেগে, আপু দুষ্টমি করো না তো। ভাইয়া আপনি কথা বলেন, আমি বরং যাই। আরোহী এই বলে রুম ত্যাগ করল। এই সুযোগে যেই অদিতির সঙ্গে কথা বলতে যাব অমনি অদিতি আমাকে পাশ কাটিয়ে চলে যেতে ধরল। ব্যাস তার হাত ধরে বললাম, অদিতি প্লিজ অনেক হয়েছে, এবার তো আমার সঙ্গে বাসায় চলো। আমি, হাত ছাড়েন বলছি। অদিতি রেগে, অদিতি তোমাকে ছাড়া সত্যি আমার চলতে খুব কষ্ট হচ্ছে, সবকিছু ভুলে গিয়ে আমার বাসায় ফিরে এসো প্লিজ, অনুরোধ করে। অদিতি আমার হাত ঝটকানা মেরে ছাড়িয়ে নিয়ে বলল, আপনার বাসা থেকে যখন বের হয়ে আসছি তো আর ফিরছি না সে বাসায়। সবচেয়ে বড় কথা হচ্ছে আমি কোনো চরিত্রহীন স্বামীর সঙ্গে একই ছাদের নিচে থাকতে পারব না। অদিতি রাগে ঘৃণায় বলল, আজ হক কাল তোমাকে তো আমার বাসায় ফিরতেই হবে। কেন শুধু শুধু বনিতা করছো এবং আমাকেও কষ্ট দিচ্ছ? আমি, সরি, ভুল ভাবছেন, আমি আর আপনার বাসায় ফিরছি না। হহ, এই বলে পাশ কাটিয়ে ড্রয়িং রুমে চলে আসল। তারপর অদিতিকে অনেকভাবে বোঝানো চেষ্টা করলাম। সে আমার কথায় ভ্রুক্ষেপ না দিয়ে উল্টো চিৎকার মেরে বলতে লাগল, আপনি আমাকে এইভাবে বিরক্ত করছেন কেন? বলছি না আমি আপনার বাসায় যাব না, তারপর ও কেন এত কথা বলে আমাকে বিরক্ত করছেন? অদিতি চিৎকার মেরে বলাতে অদিতির মা বোন সবাই ড্রয়িং রুমে এসে প্রথম অদিতিকে বলল, কিরে চিৎকার চেঁচামেচি করছিস কেন? অদিতির মা, মা উনি কিন্তু আমাকে রীতিমতো বিরক্ত করছে, ওনাকে চলে যেতে বলো। অদিতি রেগে তার মাকে বলল। অদিতির মা এক প্রকার রাগ নিয়েই আমাকে উদ্দেশ্য করে বলল, এই যে বাবা, তুমি আমার মেয়েকে বিয়ে করে কি একবারেই কিনে ফেলছ? তার মতের কি কোনো দাম নেই? ও যখন বলছি যাবে না তো যাবে না, এতে জোর করার কি আছে? অদিতি মা রেগে নিশ্চুপ। আমি, মা এবার ওকে এখান থেকে চলে যেতে বলো, অশান্তি ভালো লাগছে না। অদিতি রেগে, কিছু মনে না করলে বাবা এবার তুমি আসতে পারো। দরজার দিকে হাত ইশারা করে বলল অদিতির মা। তাদের এসব কথা শুনে অপমানিত আর লজ্জায় চোখের কোণে জল চলে আসলো। সেই জলগুলো গাল বেয়ে পড়ার আগেই মুছে মাথা নিচু করে বাসা থেকে বের হয়ে আসলাম। কিছু দূর আসতেই আরোহী দৌড়ে এসে বলল, ভাইয়া দাঁড়ান দাঁড়ান। আরোহী হাঁপিয়ে, কিছু বলবা? শান্ত সুরে বললাম, ভাইয়া আপনি মনে হই
আপু আর মার কথাতে অনেক কষ্ট পেয়েছেন নিশ্চয়ই, আরোহী জিজ্ঞাসা দৃষ্টিতে। নিজেকে যথেষ্ট সংযত রেখে বললাম, ধুর পাগলি মেয়ে, আমি কেন তাদের কথায় কষ্ট পাব? তোমার মা তো ঠিকই বলছে, অদিতিকে বিয়ে করে তো একবারেই কিনে নেয়নি। তার ও মতের মূল্য আমার কাছে অবশ্যই আছে এবং তাকে তার মতো আমি রাখব, তুমি নিশ্চিত থাকতে পারো। নিজেকে যথেষ্ট স্বাভাবিক রেখে বললাম। আপু আর মা যখন আপনাকে কথাগুলো বলছিল তখন আমার দৃষ্টি কিন্তু আপনার দিকেই ছিল। আমি স্পষ্ট দেখেছি আপনার চোখের কোণে জল এসে ভিড় করছিল, আর আপনি আমাদেরকে সেটা বুঝতে না দিয়ে জলগুলো দূরত্ব আড়াল করে ফেলছেন। আরোহীর কথাতে বর্ষর একটা ধাক্কাই খেয়ে খেলাম। তার মানে আরোহী আমাকে ভালোই ফোকাস রেখেছিল। যাই হোক, তার সঙ্গে আর বিষয়টাকে গোপন রেখে লাভ নেই, বলেই ফেলি। তোমার আপু যে আমাকে এতটা অপমান করবে তা আমি কখনো কল্পনাও করিনি। ভেবেছিলাম এতদিনে হয়তো তার সব রাগ অভিমান ভুলে গেছে, কিন্তু এখন দেখছি আমার প্রতি সেই আগের মতোই রাগ ঘৃণা জমে আছে। আজ যে আচরণগুলো আমার সঙ্গে করল, মনে হচ্ছিল আমি কোনো এক দুঃস্বপ্নে এসব দেখছি। আমি, মা, আপু তারা আসলেই আপনার প্রতি একটু বিরক্তই ছিল, যার দারুণ আজ এসব কথা বলে ফেলছে। ভাইয়া, তাদের হয়ে আমি ক্ষমা চাচ্ছি, প্লিজ মনে কষ্ট নিয়েন না। আরোহী, ধুর পাগলি, আমি কোনো কষ্ট পাইনি। আমি তো কথাগুলো শুনেই আরেক কান দিয়ে বের করে ফেলছি। আর হ্যাঁ, তোমার আপুকে গিয়ে বইল তাকে আর বিরক্ত করতে আসব না, তার মতো সে থাকতে পারবে। আমি, তার মানে ভাইয়া আপনি মনে এখনো কষ্টটা চেপে রেখেছেন, তাই না? আরোহী কিছুটা আঁচ করতে পেরে নিশ্চুপ। আমি, ভাইয়া আমি আপনার মনের অবস্থাটা বুঝতে পারছি, তবুও মা আর আপুর পক্ষ থেকে ক্ষমা চাচ্ছি, প্লিজ আপনি মনে কোনো কষ্ট নিয়েন না। আরোহীর কথা এড়িয়ে গিয়ে বললাম, তুমি বরং বাসায় চলে যাও। তোমার আপু এমনিতেই আমাকে চরিত্রহীন ভাবে। তুমি এখন আমার সঙ্গে কথা বলছো, তোমার আপু দেখলে নিশ্চয়ই অন্য কিছু ভাববে, বাসায় চলে যাও প্লিজ। আমি, জি আচ্ছা। আরোহী মাথা নিচু করে। আর হ্যাঁ, তোমার আপুকে গিয়ে বইল তাকে আর কখনো নিতে আসব না, তার ইচ্ছে হলে সে যেতে পারে, তার জন্য আজীবনের জন্য দরজা খোলাই থাকবে। এই বলে ওখান থেকে চলে আসলাম। রাস্তায় আগমনে হাঁটছি, অদিতি ও তার মার বলা কথাগুলো কানে বারবার বাজছিল। তারা আমাকে যেন আজ মানুষই মনে করল না, শেষে কিনা তাদের বাসা থেকে আমাকে বের হয়ে যেতে বলল। আমার জন্য অদিতির মনে হয়তো ভালোবাসা কিংবা অনুভূতি বেঁচে নেই। যদি একটু ও ভালোবাসা বেঁচে থাকত তাহলে আমার সঙ্গে এরকম দুর্ব্যবহার করে বাসা থেকে বের হয়ে যেতে বলতো না। আজকের অপমানের কথা আমার ইতিহাসে পাতায় স্পষ্ট লেখা থাকবে, চাইলে সেটা আর মুছতে পারব না। অদিতি যেহেতু আমার কাছে থাকতেই চাই না, তাহলে আমি কেন নির্লজ্জের মতো তার পিছনে ছুটব? দরকার পড়লে তার জীবন থেকেই নিজেকেই সরিয়ে নিব, তবুও নিজের আত্মসম্মান নিয়ে একাকিত্বই থাকব। এসব ভেবে রাস্তায় আনমনে হেঁটে যাচ্ছি, আচমকাই এক মাতাল এসে আমাকে ধাক্কা মেরে বলল, এই যে ভদ্রলোক, চোখ কি মাথার পিছনে রেখেছেন? ধাক্কা দিল ন কেন? মাতাল মাতলামি করে বলল। মাতালটির কথায় বর্ষর একটা ধাক্কা খেলাম। মাতালটির বয়স বেশি একটা হবে না, 20 থেকে 23 এরকম হবে। আরে ভাই, ধাক্কা দিল ন, আপনি আর দোষ দিচ্ছেন আমাকে? আমি, আচ্ছা ঠিক আছে, তোকে মাপ করে দিল ম, এখন সামনে সরে দাঁড়া। মাতলামিটা একটু করে বলে ফেলল। মাতালের মাতলামি দেখে নিজের রাগ আর সংযত করতে পারলাম না। দিল ম একটা কানের নিচে ধম করে। এমনিতেই আজ মন মেজাজ খারাপ, তার উপর এই মাতাল পাগলামি শুরু করছে। আরও কয়েক ধমধম মারতে যাব, অমনি মাতালটা আমার পা জড়িয়ে বলল, ভাই আমাকে মাপ করে দেন।
আমি রং নাম্বারে এসে মাতালি শুরু করে ফেলছি। আমি বুঝতে পারি নাই আপনি মানুষকে এভাবে উঠতাম মাতাম কেলাতে পারেন, মাতাল। তা নই বুঝলাম, কিন্তু মদ খেয়ে রাস্তাঘাটে মাতলামি করছিস কেন? আর তোর নাম কি? আমি রেগে। আমি রবিন। ছন্নছাড়া লাইফ কাটাচ্ছি, যেখানে কষ্টের গল্প ছাড়া অন্য কোনো গল্প নেই, তাই তো নিজের কষ্টগুলোকে লুকানোর জন্য এই মতের প্রয়োজন আমার। শান্ত সুরে। কষ্টের সঙ্গে মদের সম্পর্ক কি? আমি ভাই আপনাকে দেখে তো হাসি উজ্জ্বল মানুষ বলেই মনে হই, কষ্ট কি জিনিস সেটা আপনি বুঝবেন না। যারা কষ্টের সাগরে ডুব দিয়েছে তারাই এই মদকে বেছে নিয়েছে। রবিন: আচ্ছা, মদ খেলে কি নিজের কষ্টগুলোকে ভুলে থাকা যায়? কৌতূহল বশত জিজ্ঞেস করে উঠলাম। হ্যাঁ, ভুলে থাকা যায়। কিন্তু আপনি এসব বলছেন কেন, রবিন? নিজের কষ্টগুলোকে ভুলে থাকার জন্য কিছু তো একটা উপায় অবশ্যই খুঁজতে হতো। আজ যেহেতু তুই আমাকে ড্রিঙ্ক করার কথা বলছিস, তো চল আজ একটু খেয়ে বুঝতে চেষ্টা করব নিজের কষ্টগুলোকে ঠিক কতটুকু ভুলে থাকা যায়। উদাসীন হয়ে বললাম। রবিন রকুচকে বলে উঠল, ভাই আপনি কেন এসব খেতে যাবেন? নেশার জগতে তারাই একমাত্র নিজেকে গিয়ে দেয়াদের মনে কষ্ট বেদনা একাই বুঝায় করে ঘোরাফেরা করে, এবং কি তাদের কথাগুলো শুনবার মতো কেউ নেই, তারাই এই পথ অবলম্বন করে। কিন্তু আপনাকে দেখে হাসি উজ্জ্বল মানুষ বলে মনে হচ্ছে, রবিন। বেশ, রবিনের সঙ্গে এক দু কথায় ভালোই পরিচিত হয়ে গেলাম। সেদিনই প্রথম রবিনের সঙ্গে ড্রিঙ্ক করেছিলাম। ড্রিঙ্ক করার পর নিজেকে অনেকটাই হালকা লেগেছিল, এবং সেই দিনেই একাকিত্ব কাটার জন্য নেশাটাই অবলম্বন করেনি। ভেবেই নিয়েছিলাম সেখানে বাবা মা আমার সঙ্গে নেই, যাকে এতটা ভালোবেসে বিবাহ করে স্ত্রীর মর্যাদা দিল, সেও এখন আমাকে ছেড়ে গেল। এই নরকময় জীবনে মদকে সঙ্গ নিলে মন্দ হবে না, এসব ভেবেই নেশার দিকে ধীরে ধীরে অগ্রসর হতে লাগলাম, এবং বাবা মা কিংবা অদিতির দিনে দিনে ভুলেই গেলাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে হোটেল থেকে খাবার খেয়ে ক্লাস নিতে চলে যেতাম, এবং ছুটির পর রবিনের সঙ্গে মতো নিয়ে আড্ডা দিতাম। একটা সময় রবিনের সঙ্গে ভালোই বন্ধুত্ব হয়ে যায়, যার দারুণ আমার পক্ষে ড্রিঙ্ক করাটা সহজ হয়ে যেত। নেশার জগতে গিয়ে কেন জানি অদিতির কথা একদমই ভুলে যায়। আগে অদিতির কথা মনে হলে খারাপ লাগত, কিন্তু এখন আর তা মনে হই না। সবকিছুতেই এখন আমার কাছে স্বাভাবিক বলে মনে হতে লাগল। এইদিকে নেশাটাও আমাকে দিন দিন ঘায়েল করে ফেলছে, সেটা আমি ভালো করেই বুঝতে পারতাম, কিন্তু সে জগ থেকে বের হবার কোনো ভাবাই পেতাম না। এভাবেই কেটে গেল 3টা মাস। এখন অবধি অদিতি আমার কোনো খোঁজ খবর নেয়নি। অদিতি ভালো করেই জানত তাকে ছাড়া আমার আর কোনো কষ্ট হক বা না হক, খাবার দাবারের সমস্যা হবে সেটা নিশ্চিত জানত। কিন্তু এগুলো জানার পরও কখনো মেসেজে কিংবা কল করে ভালো মন্দ জিজ্ঞেস করেনি। এভাবে 3 মাস কেটে যাওয়ার পর বাবা মা ও ভাইয়া তারা আমার সঙ্গে আগ বাড়িয়ে কথা বলতে শুরু করে, যদিও আমি তাদের কথা বেশি একটা গুরুত্ব দেই না। তারপর ও কেন জানি তারা আগ বাড়িয়ে কথা বলতে আসে, হয়তো আমার করুণ অবস্থা দেখে তাদের মায়া হচ্ছিল। বাবা মা ভাইয়া এদের সঙ্গে নীলা ভাবিও যে পরিবর্তন হয়ে যাবে তা কখনো দুঃস্বপ্নেও কল্পনা করেনি। এই তো 2 দিন আগের কথা। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ক্লাস নিতে বের হচ্ছি, এমন সময় নীলা ভাবি আমার সামনে আচমকাই এসে বলল, রনি কেমন আছো? ভাবি অনুশোচনায় নিশ্চুপ হয়ে পাশ কাটিয়ে চলে যেতে ধরব, তার আগেই নীলা ভাবি সামনে দাঁড়িয়ে বলল, আমি যা করেছি তার হয়তো ক্ষমা হই না, কিন্তু এসব করার পিছনে আমার রাগজিদটাই কাল হয়ে দাঁড়িয়েছিল। তখন তোমার সঙ্গে প্রতিশোধ নিতে পেরে নিজেকে অনেক হালকা লেগেছিল, কিন্তু কিছুদিন যাবার পর তোমার এই দুর্দশা দেখে নিজেকে অনেক অপরাধ বলে মনে হতে লাগল। তোমাকে দেখলেই কেন জানি নিজেই নিজেকে ধিক্কার দিতে ইচ্ছে করে।
আমার জন্য তোমার জীবনটা আজ সত্যিই নরকে রূপান্তরিত হল। আর সবচেয়ে বড় পাপ যেটা করেছি তোমার আর অদিতির মাঝে ফাটল ধরিয়ে, এটা হয়তো আমার জীবনে বড় পাপ ছিল। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি অদিতিকে সত্যিটা বলে তোমার কাছে আবার তাকে ফিরিয়ে আনব। নীলা ভাবি কান্না করে। নিশ্চুপ। আমার জন্য যেহেতু তোমাদের সংসারটা ভেঙেছে, তো আমি নিজে গিয়ে অদিতিকে সত্যিটা বলে আবার তাকে ফিরিয়ে আনব। তবুও নেশা করে নিজেকে এইভাবে তিলে তিলে করো না প্লিজ। নীলা ভাবি কান্না করে। নীলা ভাবির কথা শুনে পাগলের মতো হেসে বললাম, আমার এমন অবস্থায় আপনি তো বেশি খুশি হবার কথা, কিন্তু আপনি খুশি না হয়ে আপসেট হচ্ছেন কেন? আর কি যেন বললেন, অদিতিকে আমার জীবনে আবার ফিরিয়ে দিবেন? বড্ড হাসালেন আমাকে হেসে। আমি সিরিয়াসলি বলছি। নীলা ভাবি চোখের জল মুছে। আপনার কি ধারণা অদিতি আবার ফিরে আসলে আমি আগের মতো হয়ে যাব? সেটা আপনার ভুল ধারণা। আমি আমার এই একলা জীবন নিয়েই বিন্দাস আছি। এখানে আর কাউকে লাগবে না। অদিতিকে ফিরিয়ে আনার এই চেষ্টা ভুলেও করবেন না। অদিতিকেও আমার বেশ ভালো করেই চেনা হয়ে গেছে। আর আপনি ভুলে ও আমার সঙ্গে কথা বলতে আসবেন না। প্রচণ্ড রেগে কথাগুলো শেষ করে ক্লাস নিতে এসে পড়লাম। উপরদিকে নীলা ভাবি তার কৃতকর্মের জন্য নিজেই নিজের কাছে অনুতপ্ত হচ্ছে। এটাই স্বাভাবিক, একটা মানুষ যতই তার রাগজিদ কাজ করুন না কেন, তার বিপক্ষকে যখন আঘাত করতে পারবে, তখন তার মনে আচমকাই অনুতপ্ত অনুশোচনা কাজ করবে, এটাই স্বাভাবিক। সেদিকে দেখ থেকে নীলাও একই অবস্থা। প্রথমে তার রাগজিদ মিটাতে রনিকে মিথ্যা অপবাদ দিয়ে তার আনন্দময় জীবনটা নরক বানিয়ে ফেলল। কিছুদিন যাবার পর যখন লক্ষ্য করল তার জীবনটা সত্যিই নরকে রূপান্তরিত হয়েছে, ঠিক তখনই নীলার অনুশোচনা হতে লাগল। উপর দিকে, আপু তোমার কি ভাইয়ার কথা একটুও মনে পড়ে না? আরোহী, ওই চরিত্রহীনের কথা আমাকে বলতে আসিস না। ওকে আমি মন থেকেই ঘৃণা করি আর সারা জীবনই তাই করে যাব। অদিতি রেগে। আপু মাঝে মধ্যে চোখের দেখাও কিন্তু ভুল হয়ে থাকে। আর ওইদিকে ভাইয়াও মনে হই তোমাকে ছাড়া কষ্টে আছে। তুমি অতীতে যা কিছু হয়েছে সব ভুলে গিয়ে ভাইয়াকে মেনে নাও এবং সুখের সংসার করো গিয়ে। আরোহী, সুখের সংসার, তাও আবার ওই চরিত্রহীন তার সঙ্গে সম্ভব না। আর ও কষ্টে থাকুক বা না থাকুক সে কথা আমাকে বলবি না, ওকে আমি আজীবনই ঘৃণা করে যাব। অদিতি একরাশ ঘৃণা নিয়ে বলল, আপু কাউকে এতটা ঘৃণা করা ঠিক না। হয়তো এই ঘৃণা করার জন্য ও তোমাকে একদিন আফসোস করতে হবে। আরোহী, অনেক বলে ফেলছি, সেবার আমার সামনে থেকে দূর হ বলছি। অদিতি নিমিষেই রেগে বলল, আপু তুমি আগের মতন আর নেই, এখন কেমন যেন খিটখিটে মেজাজের হয়ে গেছ। আরোহী আদৌ কান্নাই বলে সেখান থেকে চলে গেল। অদিতি তার বোনের কথায় ভাবছে সে কি সত্যিই আগের থেকে পরিবর্তন হয়েছে? সেটা হয়তো তার চরিত্রহীন স্বামীর জন্যই তাকে এমন হতে হয়েছে। অদিতি এসব ভাবতেই হঠাৎ কলিং বেলের আওয়াজ শুনে দ্রুত দরজা খুলে বলবে কে, এর মধ্যে সামনে নীলাকে দাঁড়ায় থাকতে দেখে অদিতি অনেকটাই আনন্দ সহিত বলে উঠল, ভাবি কেমন আছেন? এতদিন পর হঠাৎ আমাদের বাসায়। অদিতি আনন্দ সহিত, ভিতরে আসতে বলবে না? নীলা ভাবি, হ্যাঁ অবশ্যই ভিতরে আসেন। অদিতি, ভাবি আপনি হঠাৎ আমাদের বাসায়? আমি তো বিশ্বাস করতে পারছি না। অদিতি খুশি হয়ে, আমি আজ একটা সত্য কথা বলতে আসছি, যা শুনলে তোমার চোখ কপালে উঠে যাবে। নীলা ভাবি, কি সত্য কথা বলতে চাচ্ছেন? অদিতি, আগে আমার মাথায় হাত রেখে প্রতিজ্ঞা করো, বিষয়টি তুমি আর কাউকে জানাবে না। নীলা ভাবি, আচ্ছা ঠিক আছে, কাউকে বলবো না। আপনি বলেন। অদিতি, সেদিন যা ঘটনা ঘটেছিল তা সম্পূর্ণই একটা নাটক ছিল। নীলা, বুঝলাম না, বিষয়টা একটু পরিষ্কার করে বলেন প্লিজ। অদিতি,
তারপর নীলা তার কৃতকর্মের সব কথাগুলোই অদিতিকে বলে দেই এবং পরিশেষে নীলা অদিতির পা জড়িয়ে কান্না করে বলে উঠল, অদিতি, কাউকে এইটা জানিয়ে দিও না প্লিজ। এ বিষয়টা যদি তোমার ভাইয়া জানে তাহলে আমাকে নিশ্চিত ডিভোর্স দিয়ে দিবে। আমি তোমার পা জড়িয়ে ক্ষমা চাচ্ছি, প্লিজ আমাকে তুমি মাপ করে দাও এবং তোমার মনে যে ভুল ধারণা হয়েছে সেটা মুছে ফেলো। নীলা কান্না করে অদিতির পা জড়িয়ে বলল। এইদিকে অদিতি নীলার এ সমস্ত সত্য কথা শুনে বাক্রুদ্ধ হয়ে দাঁড়িয়ে পড়ল এবং চোখের কোণে জল এসে নিমিষেই ভিড় করল। এই বুঝি বৃষ্টির ঝরতে শুরু করবে। অদিতি নিজেকে সংযত রাখতে না পেরে কান্না করেই বলল, ভাবি, এইটা আপনি কি করেছেন? শুধু আপনার প্রতিশোধ নেননি, তার সঙ্গে যে আমার সংসারটাও ভেঙে ফেলছেন। আপনি হয়তো জানেন না, সেদিনকার ঘটনার পর থেকে আমি ওকে অনেক ঘৃণা অবহেলা করতে শুরু করেছিলাম। পরিশেষে যখন আমাকে ফিরিয়ে নিতে আমাদের বাসায় এসেছিল সেদিনও অনেক অপমান অপদস্থ করে তাড়িয়ে দেই। অদিতির কান্না যেন আজ বাধ্যই মানছে না। নীলাও অদিতির মনে অবস্থা বুঝতে পেরে বলল, অদিতি, তুমি চাইলে আমার নামে নালিশ করে রিয়াকশন নিতে পারো। এতে হয়তো তোমার ভাইয়া আমাকে ডিভোর্সও দিতে পারে। নীলা ও চোখের পানি মুছে, আপনি আমার সংসার ভেঙেছেন দেখে তো আমি আপনার সংসার ভাঙতে পারি না। আপনি নিশ্চিত থাকুক, আপনার এই কথা গোপনই থাকবে। অদিতি কান্না চেপে, আর হ্যাঁ, রনির জীবনের তুমি দূরত্ব ফিরে এসো। ও যে তিলে তিলে প্রায় শেষই হয়ে যাচ্ছে। নীলা তার কৃতকর্মের কথাগুলো বলে বাসা দূরত্ব ত্যাগ করল। এইদিকে অদিতি তার স্বামীর সঙ্গে মিসবিহেভ করেছে, তার জন্য নিজেই নিজের কাছে অনুতপ্ত হচ্ছে আর চোখের পানি ফেলছে। এখন সত্যটা জানতে পেরে অদিতির আগের রাগ ঘৃণা সেটা নিমিষেই বদলে গিয়ে ভালোবাসার রূপান্তরিত হয়ে গেল। আগের বন্ধ সিমটা অন করে যেই ফোন দিতে যাবে এর মধ্যে অদিতির ফোনে কয়েকটা মেসেজ দেখতে পেল। এতদিন অবহেলায় দেখার ইচ্ছা ছিল না তার, কিন্তু এখন আগ্রহ নিয়ে পড়তে লাগল। 1. অদিতি, প্লিজ বাসায় ফিরে এসো। তোমাকে ছাড়া আমার সত্যিই খুব কষ্ট হচ্ছে। রাগ অভিমান না করে চলে এসো প্লিজ। 2. অদিতি, তুমি তো জানাই বাসায় কেউ আমার সঙ্গে কথা বলে না, এমনকি খাবার দাবার কথা কেউ ভুলেও জিজ্ঞেস না। বাহিরে থেকে খাবার খেয়ে থাকতে হই। বুঝতেই তো পারছো বাহিরে খাবার খেতে পারি না, তবুও পরিস্থিতির মোকাবেলা আমাকে করতে হচ্ছে। ফিরে এসো প্লিজ। 3য় মেসেজটি দেখে অদিতি চমকেই প্রায় উঠল। মেসেজটি ছিল এমন, অদিতি, তোমাকে ফিরিয়ে আনতে গিয়ে যে আমাকে এতটা অপমানিত হতে হবে তা আমি কল্পনাও করতে পারিনি। নিজের প্রতি খুব আশা ভরসা নিয়ে তোমাকে ফিরিয়ে আনতে গিয়েছিলাম, কিন্তু তুমি যে আমার সঙ্গে বাসায় এরকম সিন ক্রিয়েট করবে তা আমার ধারণাও বাহিরে। এই অপমানের কথাটি আমার ইতিহাসের পাতায় স্পষ্টই লেখা থাকবে। আর তোমার জন্য যে ভালোবাসাটা ছিল সেটা আজ নিমিষেই শেষ গেল। পরিশেষে একটা কথাই বলবো, তোমার যদি ডিভোর্স লাগে তাহলে আমাকে একটু বললেই হবে। খুব দ্রুতই ডিভোর্স পেপার পাঠিয়ে দিব। ভালো থেকো। নিলজ্জের মতো তোমার পিছনে আর যাব না। আল্লাহ হাফেজ। অদিতি 3য় মেসেজটি পড়ে নিজের চোখের পানি আটকাতে পারল না। অঝোর ধারায় কান্নাই ভেঙে পড়ল এবং মনে মনে সিদ্ধান্তই উপনীত হলে সে আর নিজ বাসায় না থেকে তার স্বামীর বাসায় থাকবে। অদিতি সেদিনই তাদের বাসা ত্যাগ করে স্বামীর বাসায় চলে গেল। উপর দিকে, ভাই, অনেক রাত হয়েছে, খাওয়া বাদ দিয়ে এবার বাসায় চলুন। রনিন, বাসায় গিয়ে কি করব তার থেকে এখানে বসে বসে ড্রিঙ্ক করব, এতেই ভালো। আমি ইদানিং আপনার ড্রিঙ্ক করাটা কিন্তু বেশি হয়ে যাচ্ছে। এভাবে চলতে থাকলে আপনার বড় কোনো মরণ ব্যাধি রোগ হতে পারে। ছোট ভাই হিসাবে শুধু এটুকুই বলবো, ড্রিঙ্ক করাটা এবার একটু কমিয়ে দিন, নয়তো বিপরীত কিছু ঘটতে পারে। রবিন, তুই এত চাপ নিচ্ছিস কেন? আমার জীবনের মায়া আমি নিজেই ছেড়ে দিয়েছি।
তাহলে তুই কেন সেখানে নাক গলাচ্ছিস, পুরোই মাতাল হয়ে? নিশ্চুপ, রবিন। আমার লাইফ আমাকে নিজ ইচ্ছায় চলতে দে প্লিজ। আমি এভাবেই বিন্দাস আছি, এই বলে সেখান থেকে উঠে বাড়ির উদ্দেশ্য রওনা দিল ম। উপর দিকে অদিতি আজ অধিক আগ্রহ নিয়ে বসে আছে, তার স্বামীর কাছে ভুল বুঝে অন্যায় করেছে, তার ক্ষমা চেয়ে সবকিছু স্বাভাবিক করে নিবে। অদিতি এসব ভাবতেই দরজায় কে জানি গান গাইতে গাইতে আসছে। অদিতি দূরত্ব দরজা খুলে অবাক হয়ে একদৃষ্টিতে তাকিয়ে রইল তার স্বামীর দিকে, একই হাল করেছে চেহারায়। আগেকার রনি আর বর্তমান রনির চেহারায় আকাশ পাতল তফাতে। এখন অদিতির সামনে যে রনি দাঁড়িয়ে সেটা কোনো এক মাতাল নেশাখোর ছাড়া কিছুই না। অদিতি এসব ভাবতেই রনি মাতাল অবস্থায় বলে উঠল, এই কে আপনি, আমার রুমে কি করছেন মাতাল হয়ে? অদিতি তার স্বামীর কথা শুনে যেন আকাশ থেকে পড়ল। নিজেকে যথেষ্ট স্বাভাবিক রেখে বলল, আমি তোমার স্ত্রী অদিতি। অদিতি, আমার স্ত্রী আমাকে ছেড়ে অনেক আগেই চলে গেছে, তার মানে আমি এখন স্বপ্ন দেখছি, নেশার ঘোরে? স্বপ্ন না, আমি বাস্তবেই তোমার জীবনে আবার ফিরে এসেছি। অদিতি কিছু খুশি হয়ে, আজ হয়তো ড্রিঙ্ক করাটা বেশি হয়ে গেছে, এর জন্য চোখে ভুল দেখছি, ঘুমাতে হবে, এ বলে রনি বিছানায় গিয়ে ধম করে শুয়ে পড়ল। এইদিকে অদিতি তার স্বামীর মুখে ড্রিঙ্ক করা কথা শুনে পায়ের নিচে মাটি যেন সরে গেল। তার মানে ও নিজেকে তিলে তিলে শেষ করে দিচ্ছে, এটা ভাবতেই অদিতির হৃদয়ে রক্তক্ষরণ হতে লাগল। অনুশোচনায় নিজেকে বারবার কেন জানি শেষ করে দিতে মন চাচ্ছে। মনের মাঝে হাজারো কষ্ট চেপে কোনো কিছু না ভেবেই অদিতি তার স্বামীর পাশে শুয়ে পড়ল এবং তার মাথায় নিজের অজান্তেই পরম ভালোবাসায় হাত বুলিয়ে দিতে লাগল। এভাবেই রাতটা কেটে গেল। সকালে ঘুম থেকে উঠে রনি যা করল তা দেখে অদিতি নিশ্চুপ হয়ে শুধু একদৃষ্টিতে তাকিয়ে রইল। চলবে।